আচ্ছা, আমরা 10 নম্বর প্রশ্নটার অ্যান্সার বলে দিয়েছি, সিজোফ্রেনিয়া বা স্কিজোফ্রেনিয়া। এটা এখানে অ্যান্সারটা কি হবে? নাম্বার সি। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে নাম্বার 11। এগুলা প্রিপোজিশন রিলেটেড প্রশ্ন। হি হ্যাজ এ গুড কমান্ড ড্যাশ ইংলিশ। আচ্ছা, এই যেটা সাধারণত অনেকে এটা ভুল ইউজ করে থাকে বা ভুল ব্যবহার অনেকে হয়তো পড়ে আসছে, কমান্ড ওভার, কিন্তু না, এটা কি হবে? কমান্ড অফ ইংলিশ। এখানে কি হবে? অফ, কমান্ড অফ ইংলিশ। অপশন বি ইজ রাইট অ্যান্সার। অর্থাৎ কি, কোনো বিষয়ের ওপর বা কোনো স্কিলের ওপর দক্ষতা থাকা বা কোনো জ্ঞান বা দক্ষতা থাকা, তখন কি হবে? কমান্ড অফ। ঠিক আছে, কমান্ড অফ সামথিং। যেমন তুমি বলতে পারো যে আমার কি মিউজিকের ওপর দক্ষতা রয়েছে, তুমি বলতে পারো যে কমান্ড অফ মিউজিক। ঠিক আছে, তারপর কেউ বলতে পারে যে সে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানে, তাহলে সে বলতে পারে কমান্ড অফ ফ্রেঞ্চ। আচ্ছা, তারপর আমরা 12 নম্বর প্রশ্ন দেখব। আই এম ওয়েটিং ফর শ্রেয়া হু শুড হ্যাভ অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন ড্যাশ নাও। আচ্ছা, এটা একটা ফ্রেজ আছে, বাই নাও, তাই না? এটা কি আছে? বাই নাও। অর্থাৎ কি, হয়তো এখনই, কি মানে এর মধ্যে সে, মানে এতক্ষণে, আমরা যদি বলতে চাই এতক্ষণে, কথাটা বাংলা অর্থ কীরকম দাঁড়ায়? এতক্ষণে। এতক্ষণে, হ্যাঁ, এটাকে ইংলিশে কি বলে? বাই নাও। এটা একটা ফ্রেজ, বাই নাও। তাহলে এখানে অ্যান্সারটা হবে অপশন সি ইজ রাইট অ্যান্সার। তারপরে 13 নম্বর প্রশ্নে কি বলেছে? শি স্লেভস ড্যাশ ইন দ্য কিচেন এভরিডে। আচ্ছা, এটা অনেকেই ভুল করতে পারে। আচ্ছা, যে স্লেভ ড্যাশ ইন দ্য কিচেন এভরিডে। আচ্ছা, এখানে অ্যান্সারটা হবে যে শি স্লেপস অ্যাওয়ে। তাহলে তোমার অ্যান্সার জানলে কিন্তু থেমে থাকলে হবে না, এটা তোমার অর্থ জানতে হবে। স্লেভ অ্যাওয়ে, স্লেভ অ্যাওয়ে। স্লেভ অ্যাওয়ের পরে কি বসে? স্লেভ অ্যাওয়ের পরে অ্যাডভার্ব বা অন্য কোনো প্রিপোজিশন বসবে, অ্যাডভার্ব অর প্রিপোজিশন। ঠিক আছে, বিষয়টা কিন্তু তোমার ব্যাখ্যা সহকারে জানতে হবে। মনে হতে পারে তোমার স্লেভ অ্যাওয়ে অ্যাট সামথিং, স্লেভ অ্যাওয়ে ইন সামথিং, এরকম কিছু বসতে পারে, কিন্তু এরপরে অবশ্যই কি অ্যাডভার্ব বা প্রিপোজিশন ফ্রেজ বসবে। আচ্ছা, তাহলে স্লেভ অ্যাওয়ে অর্থটা কি? স্লেভ অ্যাওয়ে এটা অর্থ হচ্ছে তোমার কি? ওয়ার্ক হার্ড, অর্থাৎ অনেক বেশি পরিশ্রম করা, কঠোর পরিশ্রম করা, ওয়ার্ক হার্ড। স্লেভ অ্যাওয়ে অর্থ হচ্ছে ওয়ার্ক হার্ড। লেখার অ্যান্সার হবে অপশন ডি। তারপরে আমাদের পরের প্রশ্নটা কি? নাম্বার 14, 14 নম্বর প্রশ্নে আছে অ্যাজ এ পিস মেকার হি অলওয়েজ হেডস দ্যাশ কোয়ারেলস। আচ্ছা, এই যে হেডের পরে কি বসবে? হেড অফ, হেড অফ। আচ্ছা, হেড অফ মানে কি? হেড অফ অর্থ হচ্ছে তোমার কি? কোনো কিছু মীমাংসা করা, অর্থাৎ কোনো কিছু মীমাংসা করা বা কোনো কিছুর তোমার কি বলে, কোথাও ইন্টারফেয়ার করে বা মধ্যস্থতা করে একটা সমাধান বের করা, হেড অফ। তাহলে এখানে হবে হেড অফ সামথিং। তো সামথিংয়ের জায়গায় যে কোনো কিছু বসতে পারে, এখানে ওয়ার্ডটা হবে হেড অফ, হেড অফ সামথিং। তাহলে এখানে সরাসরি হেড অফ হবে। আচ্ছা, এই হেড অফের অর্থ কি? অর্থ তো বললাম যে মীমাংসা করা বা কোনো কিছু মধ্যস্থতা করে সমাধান করা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 15, পসিবল সিনোনিম অফ ফর্টিফাই ইজ। এই যে ফর্টিফাই, ফর্টিফাই অর্থ হচ্ছে কি? মানে কোনো কিছু জোরদার করা। কেন? রক্ষার্থে, কোনো কিছু রক্ষা করতে, অর্থাৎ কোনো কিছু রক্ষার্থে জোরদার করা। মানে কি উদ্দেশ্যটা তুমি দেখো, কোনো কিছু রক্ষার্থে কোনো কিছু জোরদার করা। তাহলে এই জোরদারটা কেন করবে? কোনো কিছু রক্ষা করতে। তার মানে হচ্ছে টু প্রোটেক্ট, টু প্রোটেক্ট, অথবা কি হতে পারে? টু প্রোটেক্ট, টু ডিফেন্ড, টু ডিফেন্ড। তাহলে এখানে ডিফেন্ড দেওয়া আছে, এ নাম্বার ইজ কারেক্ট। তারপরে আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 16, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই। আচ্ছা, এখানে বলতেছে যে দিস লাইন্স শো দ্য ইউজ অফ এ অর অ্যান ড্যাশ। আচ্ছা, এই যে লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, এখানে লাইফটা কি? অর্থাৎ একটা ডানাবিহীন, অর্থাৎ ডানা ভাঙা পাখির সাথে তুলনা করা হয়েছে, তাই না? ডানা ভাঙা পাখির সাথে তুলনা করা হয়েছে। তাহলে এটা কি দেখো, তুলনা অর্থে দুইটাই হয়, সিমিলি হয়, মেটাফোর হয়। কি হয় ভাইয়া? দুইটাই হয়, সিমিলি এবং মেটাফোর। কিন্তু সিমিলিতে কি থাকবে?
সিমিলিতে থাকবে তোমার লাইক বা অ্যাজ থাকবে, লাইক বা অ্যাজ থাকবে। তো লাইক বা অ্যাজ থাকবে, এখানে কি লাইক বা অ্যাজ আছে? নাই। যদি লাইক বা অ্যাজ না থাকে সেক্ষেত্রে কী হবে? মেটাফোর হবে। তাহলে ভাই ক্লিয়ার কখন মেটাফোর আর কখন সিমিলি? অর্থাৎ সিমিলি হতে গেলে লাইক বা অ্যাজ থাকতে হবে সেন্টেন্সে, আর লাইক বা অ্যাজ না থাকলে এবং তুলনা যদি বোঝায়, ঠিক আছে, তখন হবে মেটাফোর। তো এখানে লাইক বা অ্যাজ যেহেতু নাই, তাহলে এখানে কী হবে? মেটাফোর। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। আচ্ছা, তারপর আমরা পরের কোয়েশ্চেনে চলে যাব। পরের প্রশ্নটা কি আছে ভাইয়া? তোমরা একটু দেখো। জাস্ট বিকজ ইউ আর লিভিং ইন কনক্রিট জঙ্গল অফ সিটি ড্যাশ মিন ইউ আর ইন প্রিজন। আচ্ছা, ইউ আর ইন প্রিজন। আচ্ছা, তাহলে এখানে কি বুঝিয়েছে? যে জাস্ট বিকজ ইউ আর লিভিং ইন কনক্রিট জঙ্গল অফ এ সিটি ড্যাশ মিন ইউ আর ইন প্রিজন। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি মিন যেহেতু আছে, তাহলে মূল ভার্ব আছে, তো মূল ভার্বের আগে কি বসতে পারে? কোনো নেগেটিভ পার্টিকল বসতে পারে, তারপরে কি বসতে পারে? তোমার মোডাল ভার্ব বসতে পারে। তাহলে আমরা অপশনের দিকে তাকালে বুঝতে পারবো ডাজেন্ট, ডোন্ট, আর্নড, ইজেন্ট। তাহলে দেখো এই মেইন ভার্বটার আগে তোমার কি কি বসতে পারবে? কোনো নেগেটিভ অক্সিলিয়ারি। তো নেগেটিভ অক্সিলিয়ারি যেহেতু মেইনটা কি একটা মেইন ভার্ব, তো মেইন ভার্বের আগে বসতে পারে কি তোমার এই যে ডু প্লাস নট, এই রিলেটেড ভার্ব বসতে পারবে। অর্থাৎ মেইন ভার্বকে আমরা যদি নেগেটিভ বা প্রশ্ন করতে চাই তখন আমার কার কাছে যেতে হবে? ডু ভার্বের কাছে যেতে হবে। এখন ডু এর মধ্যে কি কি আছে? ডু, ডাস এবং ডিড, তিনটা আছে। তাহলে দেখো তো এখানে আমার কি দরকার? এটা দেখেন ডিড তো আমার দরকার নেই, তাই না? এটা তো একটা নর্মাল সেন্টেন্স, তো সাধারণ যে কোনো সেন্টেন্স হলে কী হবে? প্রেজেন্ট সিম্পল। তাহলে ডিড দরকার নেই। এখানে ডু বা ডাস। এখন তুমি ডু বা ডাসের মধ্যে কোনটা নিবা বলো? ডু নট নিবা নাকি ডাজ নট নিবা? ডোন্ট নাকি ডাজেন্ট? অর্থাৎ এই যে এখানে জাস্ট থেকে এসিটি পর্যন্ত এটাকে একটা সিঙ্গেল এক্সপ্রেশন, এটাকে একটা সিঙ্গেল এক্সপ্রেশন মিন করতেছে। সিঙ্গেল এক্সপ্রেশন অর্থাৎ একটা একক অর্থ প্রকাশ করছে। এরকম সিঙ্গেল এক্সপ্রেশন বোঝালে অবশ্যই কী হবে? 3PS, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেক্ষেত্রে আমরা কী নিব? ডাজেন্ট নিব, ডাজেন্ট। কারণ এখানে এই সিডি হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই, সিআরডি আগেই বাদ। তো এ আর বি এর সুযোগ আছে। এখন তোমার দেখতে হবে এটা কি তোমার কোনো থার্ড পারসন সিঙ্গুলার, এখানে কি 3PS মিন করতেছে নাকি কোনো প্লুরাল বিষয়কে মিন করতেছে? অবশ্যই প্লুরাল বিষয়কে বোঝায় না, এখানে একটা সিঙ্গেল এক্সপ্রেশন। এখানে বলতে যাচ্ছে যে জঙ্গলে কি বলে, কোনো শহরের জঙ্গলে থাকা মানেই এই না যে তুমি কারাগারে আছো। অর্থাৎ এই জাস্ট থেকে সিটি পর্যন্ত একটা সিঙ্গেল এক্সপ্রেশন, এটা একটা সিঙ্গেল এক্সপ্রেশন, এটা ভালো মতো বোঝো। এটা একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন, মানে অনেক স্টুডেন্ট ধরতে পারবে না, কারণ পরীক্ষার সময় কেমনিতেই প্রেশার থাকে। তখন এই ধরনের একটু ট্রিকি কোয়েশ্চেন আসলে স্টুডেন্টের ধরতে সমস্যা হয়ে যায়, কোয়েশ্চেনটা ধরতে একটু প্রবলেম হয়ে যায়। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন এ, ডাজেন্ট। তারপর ভাই আমরা দেখব দি কালার অফ হিজ আইস ড্যাশ ব্লু। আচ্ছা, এখানে এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, খেয়াল করে দেখো। অনেকে গ্যাপের আগে দেখবে যে হিজ আইজ আছে, তাহলে এটাতে প্লুরাল বি অথবা ওয়ার দিয়ে দিবে, কিন্তু এই ভুল করলে কিন্তু হবে না। এখানে দেখো অফের আগে কি আছে? কালার। এই কালারটা হচ্ছে মেইন সাবজেক্ট, তাহলে কালার হচ্ছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব হিসেবে কী হবে? ইজ হবে রাইট অ্যান্সার, এ ইজ কারেক্ট। তারপরে 19 নম্বর প্রশ্ন। 19 নম্বরে কী আছে? হি ক্লেমড দ্যাট হি নেভার সিন মাই আঙ্কেল বাট আই নো দ্যাট হি ড্যাশ। আচ্ছা, এখানে এই বাক্যটার অর্থ একটু বোঝার চেষ্টা করো। এখানে সে দাবি করলো সে কি আমার আঙ্কেলকে দেখেনি, কিন্তু আমি জানি সে দেখেছে। অর্থাৎ কি, সে এমন একটা দাবি করছে সে এই কাজটা করে নাই, সে কখনো এই কাজটা করে নাই, কিন্তু আমি জানি সে এটা করেছে। তাহলে কি হবে? তাহলে করেছে, আমি জানি সে করেছে। কারণ যেহেতু আগে নেগেটিভ আছে, অর্থাৎ আগের রেফারেন্সে যেহেতু নেগেটিভ আছে, পরে আমি আবার বলতেছি কি বাট, তো বাটের পরে কি, অর্থাৎ সেটার অপোজিট আসবে। নেগেটিভের অপোজিট কি? অ্যাফার্মেটিভ, তাই না? পরের অংশে কী হবে? অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁ বোধক আসবে। তাহলে এখানে কি হবে? হি হ্যাড। কী হবে? হি হ্যাড। যেহেতু তোমার এটা কি পাস্ট পারফেক্ট, তো পাস্ট পারফেক্টকে তুমি পাস্ট পারফেক্ট হয় সম্পূর্ণ লিখবা, আর শুধু অক্সিলিয়ারি লিখলেও হয়ে যায়। এখানে হ্যাড সিন অথবা, খেয়াল করে দেখো,
কি লেখা যায়? হ্যাড সিনও লেখা যায় অথবা শুধু হ্যাড লেখা যায়, দুইটাই কারেক্ট। যেহেতু আমাদের অপশনে শুধু হ্যাড আছে, অবশ্যই কি আমি এটাই নিব, হ্যাড। হি নেভার কামস ফার্স্ট বিকজ হি হার্ডলি ওয়ার্কস হার্ড। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে কি বলেছে? হার্ড ইজ এ অর অ্যান। এই হার্ড শব্দটা কোন পার্ট অফ স্পিচ, কোন পার্ট অফ স্পিচকে রেফার করেছে? তাহলে এখানে তুমি খেয়াল করি, হার্ড সে কাজ করে, সে কীভাবে কাজ করে? সে কঠোরভাবে কাজ করে, তাই না? সে কঠোর পরিশ্রম করে। এই হার্ড শব্দ কাকে মডিফাই করতেছে? এই হার্ড শব্দটা মডিফাই করতেছে ওয়ার্কসকে। অর্থাৎ আমরা একটা ওয়ার্ডকে কখন অ্যাডভার্ব বলতে পারি? অর্থাৎ কোনো ওয়ার্ড যখন ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এই তিনটা জিনিসকে মডিফাই করবে, তখন সে কি হবে? তখন সে হয়ে যাবে অ্যাডভার্ব। অর্থাৎ এই তিনটা পার্ট অফ স্পিচের মডিফায়ার কে? এই তিনটা পার্ট অফ স্পিচ মডিফায়ার হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে ওয়ার্কসের মডিফায়ার যে হবে, সে অবশ্যই কোন পার্ট অফ স্পিচ হবে? নিঃসন্দেহে অ্যাডভার্ব। সবাই বুঝতে পারছো ভাইয়া? না বুঝলে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে 21 নম্বর প্রশ্ন হচ্ছে কি বলেছে? ইকো ট্যুরিজম ইজ রিলেটেড টু ট্যুরিজম অ্যান্ড ড্যাশ। আচ্ছা, ইকো ট্যুরিজম বলতে কিন্তু এখানে এই ইকো দ্বারা কি বুঝিয়েছে? পরিবেশকে। ইকো দ্বারা বুঝিয়েছে মূলত কি? তোমার ইকোলজি মানে পরিবেশ তত্ত্ব বা পরিবেশবিদ্যা, ইকোলজি। তাহলে ইকো দ্বারা ইকোলজি কি বুঝিয়েছে? অর্থাৎ পরিবেশকে। তাহলে পরিবেশ ইংলিশ কোনটা হবে? এনভায়রনমেন্ট। অর্থাৎ রিলেটেড টু ট্যুরিজম অ্যান্ড এনভায়রনমেন্ট। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। তারপরে কি বলেছে? 22। আচ্ছা, এখন আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 22। আচ্ছা, 22 নম্বর প্রশ্নে কি আছে? হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ শি ওয়ার্কস টু স্কুল এভরি ডে বিকজ অফ হার অ্যাডহিয়ারেন্স টু পাংচুয়ালিটি। আচ্ছা, এখানে কি আছে? ডেক্লারেটিভ, কমপ্লেক্স, কম্পাউন্ড, ইম্পারেটিভ। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস দেখতে পারলাম, ডেক্লারেটিভ। তো ডেক্লারেটিভ হচ্ছে তোমার, আমরা আগে যেটা বলতাম কি, অ্যাসার্টিভ হচ্ছে ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী, আর মডার্ন গ্রামার এটাকে বলে ডেক্লারেটিভ সেন্টেন্স। তাহলে এটা দেখো, এই কমপ্লেক্স সেন্টেন্সের কম্পাউন্ডে কি লাগে? অর্থাৎ দুইটা সাবজেক্ট লাগে, দুইটা ফাইনাইট ভার্ব লাগে। অর্থাৎ এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, ওয়ার্কস, আর কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই বা কোনো সাবজেক্ট নাই। অর্থাৎ কমপ্লেক্স কম্পাউন্ড দুইটাই কি? বাদ। ঠিক আছে, আমি কিন্তু ভালোভাবে এক্সপ্লেন করছি, তুমি একটু ভালোভাবে তোমরা খেয়াল রাখবা, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু আবার বি বা সি ইউনিটেও আসতে পারে। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সে কি? ভার্ব দিয়ে শুরু তো হয়, তাই না? ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে এটা ইম্পারেটিভও হবে না। অ্যান্সারটা কী হবে? ডেক্লারেটিভ বা অ্যাসার্টিভ। তারপরে আছে কোয়েশ্চেন নাম্বার 23। এখানে কি আছে? এখানে বলছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড সি। আচ্ছা, এই সি এর অ্যাডজেক্টিভ ফর্ম কি? আচ্ছা, সি এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মেরিন। আর আরেকটা আছে কাছাকাছি, সেটা হচ্ছে নেভাল। এই যে নেভালটা দিয়েছে, মেরিন দিয়েছে, এই দুইটা দিয়েছে কেন? এটা দিয়েছে হচ্ছে কনফিউজ করার জন্য, কিন্তু রাইট অ্যান্সার হবে মেরিন। মেরিন অর্থ কি? মেরিন অর্থ হচ্ছে তোমার কি? রিলেটেড টু দ্য সি, মানে বাংলা যদি বলা যায় সামুদ্রিক বা সমুদ্র সংক্রান্ত। আর নেভাল শব্দটা হচ্ছে তোমার রিলেটেড টু দ্য নেভি। আর নেভি হচ্ছে কি তোমার পার্ট অফ মিলিটারি, তাই না? যেমন দেখবা ডিফেন্স বা মিলিটারির বড় বড় তিনটা অংশ কি? নেভি, আর্মি, আরেকটা কি, তাই না? এয়ারফোর্স। আচ্ছা, যাই হোক, আমরা ওইদিকে না যাই। তারপর হচ্ছে 24 কি রয়েছে? ইউ হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড এ ক্রেডিট কার্ড, দ্য কোম্পানি উইল নট অ্যাকসেপ্ট ইউর অ্যাপ্লিকেশন। আচ্ছা, অর্থাৎ যদি তোমার কাছে না থাকে তাহলে কোম্পানি কি তোমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে না। অর্থাৎ যদি না, এমন একটা শব্দ দরকার, ইফ নট অথবা আনলেস। তো ইফ দিলে তোমার কি, এই যে ভার্বের সাথে ভার্বকে নেগেটিভ করতে হয়। আর আনলেস মানে কি? আনলেস মানে হচ্ছে ইফ প্লাস নট, তাহলে এখানে হবে যদি না, আনলেস।
তারপরে 25, হি ইজ এ পার্সন অফ নো ইম্পর্টেন্স। আচ্ছা, অফের পরে কি বসবে? প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন থাকে, তাহলে এটা নাউন। তা একাধিক শব্দ হইলেই কি সেটা ফ্রেজ, অর্থাৎ নাউন ফ্রেজ। এই যেখানে বলছে নো ইম্পর্টেন্স ইজ এ অর অ্যান ড্যাশ ফ্রেজ, এটা কী হবে? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কীভাবে চিনবা? যেটা দেখবা তোমার কি, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে অথবা কি, যেটা তুমি ইট দ্বারা রিপ্লেস করা যায়। ঠিক আছে, এভাবেই তোমার 99% কেসে সলভ করা যায় ইট দ্বারা। হ্যাঁ, কিছু ব্যতিক্রম থাকে, ওইটা অন্য হিসাব। আচ্ছা, তাহলে আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হয়েছো। তো কমেন্টে অবশ্যই গ্র্যাটিটিউড এক্সপ্রেস করবা, কমেন্ট করবা, প্লাস অন্যান্য বিষয়গুলো কোনো প্রবলেম ফেস করলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। আচ্ছা, তাহলে ভালো থেকো সবাই।